হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আন একাডেমি। আমি অরিন্দম বিশ্বাস তোমাদের জন্য প্রেজেন্ট করতে চলেছি টোটাল অক্টোবর মাসের বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। এটা আমাদের ভিডিও সিরিজের পার্ট 3, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 অলরেডি আগে আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা ভিজিট করতে পারো। তোমরা এই ভিডিও সিরিজটা কভার করলে তোমাদের প্রিপারেশনটাকে একবার ঝালিয়ে নিতে পারবে, তার সাথে সাথে এর রিলেটেড যে স্ট্যাটিক পোর্শনগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে পারবে, যা তোমাদের রিসেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইউজফুল হতে চলেছে। দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। হুইচ কান্ট্রি উইল পার্টনার উইথ ইন্ডিয়া ফর ইসরোস ভেনাস মিশন? ইসরোর রিসেন্ট যে ভেনাস মিশন অ্যানাউন্স করেছে সেটা কোন কান্ট্রির সাথে পার্টনারশিপে? ইসরায়েল, ইউএসএ, রাশিয়া নাকি ফ্রান্স? এটার মধ্যে কোন অপশানটা তোমাদের হতে চলেছে? আনসার ইজ ফ্রান্স। ইসরো 2014 সালে যে মার্স মিশন সাকসেসফুল হয়েছিল, তারপর তার নতুন যে টার্গেট রয়েছে ভেনাসে একটা মিশন পাঠানো, তার জন্য সে ফ্রান্সের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছে। এবার ইসরো রিলেটেড যদি স্ট্যাটিক পোর্শনগুলো আমরা দেখে নিতে পারি, সেটা হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? এটা হচ্ছে বেঙ্গালুরুতে আছে। ইসরো ফাউন্ডেশন হয়েছিল বিক্রম সারাভাইয়ের হাত ধরে, আর ইসরো ফাউন্ডেড হয়েছিল 1969 সালের 15ই আগস্টে। আর বর্তমান ডাইরেক্টর কে আছেন? কে শিভান। বোঝা গেল? এই পোর্শনগুলো তোমরা এই ফাইল ও ফ্যাক্ট বলতে পারো বা এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, হু ওন নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2020? 2020 সালে সাহিত্যের নোবেল প্রাইজ কে পেয়েছেন? প্যাট্রিক মোডিয়ানো, ওলগা তোকারচুক, লুইস গ্লুক নাকি বব ডিলান? আনসার হচ্ছে লুইস গ্লুক। লুইস গ্লুক 2020 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন কিসের জন্য? তার আনমিস্টেকেবল পোয়েট্রিক ভয়েস, যা তাকে একটা ইউনিক পার্সোনালিটিতে তৈরি করেছে। মানে নির্ভুল যে পোয়েট্রিক ভয়েসের জন্যই কিন্তু তিনি এবছরের সাহিত্যে নোবেল প্রাইজটা অর্জন করেছেন। এবার নোবেল প্রাইজ কিন্তু প্রথম এস্টাবলিশড হয়েছিল কত সালে? 1895 সালে, যেটাকে বলা হয় 1895-এর অ্যালফ্রেড নোবেলস উইল। তিনি 1895-এ অ্যালফ্রেড নোবেল উইল করে গেছিলেন যে নোবেল প্রাইজটা দেওয়ার জন্য, কিন্তু প্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় 1901 সালে। 1901-এ কিন্তু প্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। তো 1901 সালে যখন নোবেল প্রাইজ দেওয়া হতো, তখন কিন্তু টোটাল 5টা ক্যাটাগরিতে দেওয়া হতো: লিটারেচার, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন অর ফিজিওলজি, যেটাকে চিকিৎসা বিজ্ঞান বলা হয়, পিসে দেওয়া হতো। কিন্তু লেটারের মানে পরবর্তীকালে 1968 সালে যে প্রাইজটা, ইকোনমিক্সের প্রাইজটা দেওয়া শুরু হয়। ইকোনমিক্যাল সায়েন্স কিন্তু অনেক পরে সেটা নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়, সেটা হচ্ছে 1968 সালে। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, হু রিসেন্টলি ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ সেসেলস? সেসেলসের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? এটা কিন্তু আমাদের এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণটাও আছে। দ্য আনসারটা হচ্ছে ওয়াভেল রামকালাওয়ান। ওয়াভেল রামকালাওয়ান কেন? তার সাথে ইন্ডিয়ান একটা কানেকশান রয়েছে, কারণ তার গ্র্যান্ডফাদার ছিল বিহারে বাসিন্দা ছিল, আমাদের ইন্ডিয়ার বিহারের বাসিন্দা ছিল। তাহলে ওয়াভেল রামকালাওয়ান আমাদের গত অক্টোবর 25-এ কিন্তু প্রেসিডেন্ট অফ সেসেলস নির্বাচিত হয়েছেন। আচ্ছা, সেসেলস নিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যদি আমরা জেনে রাখি, সেটা হচ্ছে সেসেলস আর ইন্ডিয়া একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে, সেটার নাম হচ্ছে ল্যামিটে, যেটা 2001 সাল থেকে হয়ে চলেছে। 2001 সাল থেকে প্রেজেন্ট টাইম পর্যন্ত জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়, তার নাম হচ্ছে ল্যামিটে। আচ্ছা, সেসেলস কিন্তু একটা আফ্রিকান নেশন, আর এর ক্যাপিটাল হচ্ছে ভিক্টোরিয়া, আর এর কারেন্সি হচ্ছে সেসেলিস রুপি। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 4th আরবিআই ডেপুটি গভর্নর? আরবিআইয়ের কতজন ডেপুটি গভর্নর থাকে? টোটাল 4জন ডেপুটি গভর্নর থাকে, কিন্তু রিসেন্ট কোন ব্যক্তি মানে নবতম সংযোজন হয়েছেন আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে? অপশন এ রাজেশ্বর রাও, বি হচ্ছে এনএস বিশ্বনাথন, সি বিপি কানুনগো, আর ডি হচ্ছে মাইকেল দেবব্রত পাত্র। আনসারটা হচ্ছে এম রাজেশ্বর রাও। তিনি কার জায়গায় এসেছেন? তা হচ্ছেন এনএস বিশ্বনাথন। এনএস বিশ্বনাথন রিটায়ার্ড করেছে বর্তমানে আরবিআইয়ের ডেপুটি গভর্নরের পদ থেকে, আর তার জায়গায় এম রাজেশ্বর রাও কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে। আরবিআইয়ের আমি আগেই বললাম 4জন ডেপুটি গভর্নর আর 1জন গভর্নর থাকে। বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস,
আর চারজন যে গভর্নর ডেপুটি গভর্নর রয়েছে তার নবতম সংযোজন হচ্ছে শ্রী এম রাজেশ্বর রাও। আর তিনজন হচ্ছে এমডি মাইকেল দেবব্রত পাত্র, ডক্টর মাইকেল দেবব্রত পাত্র, এম কে জৈন আর বিপি কানুনগো, কিন্তু সবকটাই কিন্তু আমাদের অপশানের মধ্যে ছিল। তো আর আরবিআইয়ের হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইয়ে, আর আরবিআই এস্টাবলিশড হয়েছিল 1 এপ্রিল 1935-এ। বোঝা গেল? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্ট্যাটিক পোর্শনগুলো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ কান্ট্রি অ্যাপ্রুভড ডেথ পেনাল্টি ফর রেপ কেস ফলোয়িং দ্য প্রোটেস্ট ইন দ্য কান্ট্রি? কান্ট্রিতে রিসেন্টলি খুব প্রোটেস্ট হচ্ছিল, আর এই রেপ কেসের কনভিক্ট পার্সনকে কিন্তু ডেথ পেনাল্টি অ্যাপ্রুভ করেছে কোন দেশের সরকার? বাংলাদেশ, ইসরায়েল, প্যালেস্তাইন নাকি বেলজিয়াম? এটা রিসেন্টলি খুব নিউজে এসেছিলো, তাই এটা খুব ইম্পর্টেন্ট। আনসার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার কিন্তু ডেথ পেনাল্টি ঘোষণা করেছে, কারণ কান্ট্রিতে এটা নিয়ে খুব একটা প্রোটেস্ট চলছিল। আচ্ছা, বাংলাদেশ নিয়ে কিছু স্ট্যাটিক কোশ্চেন। বাংলাদেশের ক্যাপিটাল তো সবাই জানো, ঢাকা। বাংলাদেশের কারেন্সিটাও সবার জানা, ইট ইজ বাংলাদেশি টাকা। আর তার সেখানকার প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ অথর দ্য বুক বাই বাই করোনা? বাই বাই করোনা নামে যে বইটা হয়েছে তার অথরকে কে হতে পারে? আনসার হচ্ছে ডক্টর প্রদীপ শ্রীবাস্তব। ডক্টর প্রদীপ শ্রীবাস্তব এই বইটা লিখেছেন, যেটা লঞ্চ করেছেন উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল। আর বইটা লিখেছেন তো আমরা বললামই ডক্টর প্রদীপ শ্রীবাস্তব, যিনি একজন সায়েন্স টুনিস্ট মানে হচ্ছে সায়েন্স প্লাস কার্টুনিস্ট, একসাথে সেটাকে সায়েন্স টুনিস্ট বলা হয়। আর বইটা পরবর্তীকালে 3D ভার্সনেও প্রকাশ করা হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেওয়া যাক। হু হ্যাজ ব্যাক দ্য সরলা পুরস্কার? এই অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এগুলো কিন্তু বারবার আস্ক করা হয়। তাহলে সরলা পুরস্কার কে জিতেছেন? প্রদীপ দাস, শত্রুঘ্ন পাণ্ডব, বা বানাজ দেবী নাকি নিত্যানন্দ নায়ক? এর মধ্যে কে এই প্রাইজটা পেয়েছেন? আনসারটা হচ্ছে নিত্যানন্দ নায়ক। নিত্যানন্দ নায়ক একজন ওড়িয়া পোয়েট, আর এই প্রাইজটাও দেওয়া হয় ওড়িশা রাজ্য সরকার থেকে। এটা একটা লিটারেসি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে প্রতি বছর দেওয়া হয়। আর এটা হচ্ছে প্রথম স্টার্ট হয়েছিল 1979-এ, যেটা একটা ইন্ডাস্ট্রিয়াল এসে হচ্ছে বংশীধর পান্ডা আর ইলা পান্ডা এটাকে স্টার্ট করেছিল। বোঝা গেল? আর তিনি সরলা পুরস্কারটা পেয়েছেন হচ্ছে সেতা বেলাকু নথিভা এই বইটা বা এই পোয়েট্রিক ওয়ার্ড বা এই কবিতাটা লেখার জন্য কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেতা বেলাকু নথিভা লেখার জন্য নিত্যানন্দ নায়ক সরলা পুরস্কার পেয়েছেন। তো এই বইটা এই কবিতাটা পাবলিশড হয়েছিল 2017 সালে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ ইন্ডিয়ান ফিল্ম ওন অ্যাওয়ার্ড? একটা অ্যাওয়ার্ড জিতেছে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড 2020। রিসেন্টলি এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড অ্যানাউন্সড হয়েছে, তো সেখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছে ইন্ডিয়ার কোন মুভি বা কোন ফিল্মটা? তো অপশানের মধ্যে আনসারটা হচ্ছে গালি বয়। গালি বয় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা কোন ক্যাটাগরিতে পেয়েছে? সেটা হচ্ছে বেস্ট অরিজিনাল স্কোর এই ক্যাটাগরিতে সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর এটা ছিল হচ্ছে 14th এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস। গালি বয়ের ডাইরেক্টর ছিল হচ্ছে জয়া আক্তার। আর এই অ্যাওয়ার্ডটা যে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড যেটা দেওয়া হচ্ছে, সেটা কোথা থেকে দেওয়া হয়? সেটা 2007 সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল। তখন এটা দিতে হচ্ছে হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটি, সেটা 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত দিত। এবং তারপর থেকে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস একাডেমি 2013 সাল থেকে বর্তমানকাল পর্যন্ত এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন আমরা যাব তাহলে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া, বা শর্টে আমরা যেটাকে ট্রাই বলি, ট্রাইয়ের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? আর এস শর্মা, পি.ডি. ভাগেলা, নীলেশ শ নাকি গুরদীপ সিং? এর মধ্যে কোন ব্যক্তি ট্রাইয়ের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? আনসারটা হচ্ছে পি.ডি. বাঘেলা। তাহলে পি.ডি. বাঘেলা কার জায়গায় এসেছেন? পি.ডি. বাঘেলা কিন্তু আর এস শর্মার জায়গায় এই চেয়ারম্যান পদে কিন্তু আসীন হয়েছেন, কিন্তু সেটাও আমাদের অপশানের মধ্যে কিন্তু ছিল। তো এই ট্রাই নিয়ে যদি স্ট্যাটিক পোর্শনটা আমরা দেখতে চাই, ট্রাই কিন্তু এস্টাবলিশড হয়েছিল 1997 সালে 20 ফেব্রুয়ারিতে। আর ট্রাইয়ের হেডকোয়ার্টার কোথায় আছে? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, হুইচ কোম্পানি লঞ্চ 11 ইন্ডিয়ান ক্রিকেট স্টার্স অ্যাজ দেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার? একসাথে 11 জনকে
কোন কোম্পানি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছেন? অপশানগুলো দেখে নাও, পেটিএম, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারত পে আর ভিভো। এর মধ্যে কোন কোম্পানি 11 জন ইন্ডিয়ান ক্রিকেটারকে একসাথে এতজনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছেন? আনসারটা হচ্ছে ভারত পে। তাহলে ভারত পে লঞ্চ করেছে টিম ভারত পে বলে। তাদের টিম ভারত পে টিমে অ্যাকচুয়ালি 11জন ক্রিকেটারই থাকে একটা ক্রিকেট টিমে, তাই তাদের সেই ইয়েটাকে নাম দেওয়া হয়েছে, ইনিশিয়েটিভটার নাম হচ্ছে টিম ভারত পে। সেই প্লেয়ারগুলোর মধ্যে ফ্রন্টলাইন যে প্লেয়ারগুলো কিন্তু রয়েছে রোহিত শর্মার মতন প্লেয়ার, জসপ্রীত বুমরা, KL রাহুল, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শ, সঞ্জু স্যামসং, যুবেন্দ্র চাহেল, শুভমান গিল, এই 11জন প্লেয়ারকে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে। এই ভারত পের ফাউন্ডার কে আছে? ভারত পে কিন্তু ফাউন্ডেড হয়েছিল 2018 সালে ফাউন্ডেড হয়েছিল। এর ফাউন্ডার হয়েছে অশ্বিনীর গ্রোভার আর হচ্ছে শাশ্বত নাকরানি। আর অশ্বিন গ্রোভার কিন্তু বর্তমানে CEO পদে, আর COO পদে রয়েছে শাশ্বত নাকরানি। আর ভারত পে ইটস হেড অফিসের কোথায় রয়েছে? এর হেড অফিস কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ওয়াজ গঙ্গা আভাকোলান? এই গঙ্গা আভাকোলান, এটা রিসেন্টলি নিউজ পেপারে তোমরা খুব দেখতে থাকবে এই কথাটা, বা এই ওয়ার্ডটা আমার রিসেন্ট নিউজ পেপারে খুব আসছে। তো এই গঙ্গা আভাকোলান অ্যাকচুয়ালি এটা কি? এটা কি একটা ক্যাম্পেন, নাকি মিউজিয়াম, নাকি কমেমোরেটিভ কয়েন, নাকি কোনো একটা গভর্নমেন্ট স্কিম? আনসারটা জানা থাকলে তোমরা নিজেরাও আনসার করে নিতে পারো। আনসারটা হচ্ছে এটা একটা মিউজিয়াম। রিসেন্টলি এটাকে লঞ্চ করেছে বা ইনাগোরেট করেছে আমাদের PM মোদি। আ ফার্স্ট অফ ইটস কাইন্ড মিউজিয়াম নেমড গঙ্গা আভাকোলান অন রিভার গঙ্গা। এটা কোথায় আছে? এটা কিন্তু আমাদের হরিদ্বারে হয়েছে। মিউজিয়ামটা খোলা হয়েছে কিন্তু হরিদ্বারে। এটা PM মোদি রিসেন্টলি ইনাগোরেট করেছে। অ্যান্ড এটা হচ্ছে আন্ডার নমামি গঙ্গা মিশন। আমরা জানি নমামি গঙ্গা মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের, তার আন্ডারেই কিন্তু এই মিউজিয়ামটি চালু হয়েছে। এই দিন একসাথে এই প্রজেক্টটার সাথে কিন্তু একটা বইও রিলিজ করেছে আমাদের প্রাইম মিনিস্টার। তাই সেই বইটা হচ্ছে রোয়িং ডাউন দ্য গাঙ্গেজ। আর তার সাথে সাথে জল জীবন মিশনের জন্য একটা নতুন লোগো লঞ্চ করা হয়েছে এই একই দিনে। আন্ডারস্ট্যান্ড? তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ ফিনটেক এখানে মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড টেকনোলজি, একসাথে ফিনটেক কোম্পানি বলা হয়। নিম্নলিখিত কোন ফিনটেক কোম্পানি তাদের একটা মিনি অ্যাপ স্টোর মানে তোমরা সবাই জানো অ্যাপ স্টোর, গুগলের যেমন অ্যাপ স্টোর আছে, অ্যাপেলের অ্যাপ স্টোর আছে, উইন্ডোজের অ্যাপ স্টোর আছে, সেরকমই তাদের নিজেদের কোন কোম্পানি নিজেদের অ্যাপ স্টোর খুলতে চলেছে? ফোনপে, পেটিএম, ভারত পে, নাকি ইন্ড ওয়েলথ? এটা সবকটাই ইন্ডিয়ান কোম্পানি। তো এই কোন কোম্পানিটা ফিনটেক কোম্পানি তাদের নিজস্ব অ্যাপ স্টোর খুলতে চলেছে? আনসারটা কিন্তু পেটিএম তাদের গুগল প্লে স্টোরের মতনই একটা অ্যাপ স্টোর সেটা খুলতে চলেছে। সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত একটা অভিযান চলছে আমরা জানি। তো সেটাকে সাপোর্ট করেই এইটা তৈরি করতে চলেছে, যেটা গুগল প্লে স্টোরকে মনে করা হচ্ছে টক্কর দিতে চলেছে। আর এটা হচ্ছে রিসেন্টলি গুগল প্লে স্টোর কিন্তু এই অ্যাপটাকে ব্যান করেছিল। কিসের জন্য? ফর ভায়োলেটিং ডেভেলপার্স গাইডলাইন। সেই পেটিএমকে কিন্তু গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রিসেন্টলি। পেটিএমের স্ট্যাটিক পোর্শনগুলো দেখেছি। পেটিএমের ফাউন্ডার হচ্ছে বিজয় শেখর শর্মা। এটা কত সালে তৈরি হয়েছিল? 2010 সালে কিন্তু এই কোম্পানিটা এস্টাবলিশড হয়েছিল। আর হেডকোয়ার্টার রয়েছে উত্তরপ্রদেশের নয়ডাতে। আর বর্তমান যে CEO পদে কে আছে, এটা হচ্ছে বিজয় শেখর শর্মা। তার মানে ফাউন্ডার যে, তিনি এখন CEO, চিফ ইকোনমিক অফিসার যেটাকে বলা হয়, তিনি কিন্তু একই ব্যক্তি, বিজয় শেখর শর্মা। আর পেটিএমের যে প্যারেন্ট অর্গানাইজেশন, যে প্রধান অর্গানাইজেশন থেকে পেটিএমটা তৈরি হয়েছে, সেটা কিন্তু তার নাম হচ্ছে 197 কমিউনিকেশন। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো, তোমাদের জন্য খুব ইউজফুল হতে চলেছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ কান্ট্রি রিসেন্টলি হোস্টেড 19th মিটিং অফ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, SCOর যে 19th মিটিং কিসের ওপর? মিনিস্টার্স অফ ফরেন ইকোনমি অ্যান্ড ফরেন ট্রেড। এই মিনিস্টার্স অফ, আমরা জানি যে প্রত্যেকটা যেমন ব্রিক্স হোক বা আদার্স যে সমস্ত মিটিংসগুলো হয়, সামিটগুলো হয়, তাদের বিভিন্ন ক্যাটাগরিতে হয়। মিনিস্টার এই সেরকমই হচ্ছে, যেমন
ফরেন মিনিস্টার্স অ্যাওয়ার্ড, পার্লামেন্টারি কমিটি, বিভিন্ন রকম মিটিংগুলো অ্যারেঞ্জ করা হয়। সেরকমই এসসিওর যে মিনিস্টার্স অন ফরেন ইকোনমি অ্যান্ড ফরেন ট্রেডের ওপর যে মিটিংটা হয়েছিল সেটা হোস্ট করেছিল কোন দেশ? চায়না, ইন্ডিয়া, তাজিকিস্তান নাকি উজবেকিস্তান? কোন কান্ট্রি? তো রিসেন্টলি এগুলো সবই এখন হচ্ছে অনলাইনে এই সমস্ত সামিট বা মিটিংগুলো হচ্ছে যে প্যান্ডেমিকের সময়ে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি সেটাকে অর্গানাইজ করে বা হোস্ট করে। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবছর এসসিওর যে মিনিস্টার্স অফ ফরেন ইকোনমি অ্যান্ড ফরেন ট্রেডটাকে হোস্ট করেছে। বোঝা গেছে ইন্ডিয়া আনসার। তো এসসিওর যে 19th মিটিং আমরা বললাম সেটা হচ্ছে রিসেন্টলি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে হয়েছে। চেয়ারম্যান কে ছিল এবারের? এই আমাদের যে ইউনিয়ন কমার্স মিনিস্ট্রি রয়েছে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি, সেটা হচ্ছে শ্রী পীযূষ গোয়েল। তিনি হচ্ছে এটাকে চেয়ারম্যানশিপ ছিলেন তিনি। আর এখানে এসসিওর আর হেডকোয়ার্টার কোথায় আছে? এটা বেজিং, চায়নার বেজিংয়ে রয়েছে। আর এটা তৈরি হয়েছিল 2001 সালে। এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল। এখনকার বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছে ভ্লাদিমির নোরভ। আর এসসিওর যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে চাইনিজ অ্যান্ড রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু এসসিওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর ইন্ডিয়া কিন্তু এসসিওতে প্রথমে ছিল না। এটা হচ্ছে 2017 সালে ইন্ডিয়া আর পাকিস্তানকে পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়া হয় এসসিওতে। আর এর ফাউন্ডার যে কান্ট্রিগুলো ছিল এসসিও সেটা হচ্ছে চায়না, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান অ্যান্ড তাজিকিস্তান। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ডিয়া এসসিওর যে পার্মানেন্ট মেম্বারশিপ কত সালে পায়? সেটা হচ্ছে 2017 সালে কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানকে একসাথে এসসিওর পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়া হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এসসিওর হেডকোয়ার্টারটাও ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্টেড সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো, শর্টে যেটাকে স্মার্ট? এই যে সুপারসনিক মিসাইলটা টেস্ট করেছে কোন কান্ট্রি? সুপারসনিক মিসাইলটা টেস্ট করেছে ইসরায়েল, রাশিয়া, ইন্ডিয়া নাকি ফ্রান্স? কোনটা? আনসারটা হচ্ছে ইন্ডিয়া। এই যে এই স্মার্টের ফুল ফর্মটাই কিন্তু এখানে দেওয়া আছে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো। বোঝা গেল? এটা তৈরি করেছে কিন্তু ডিআরডিও, আমাদের ডিআরডিও যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই মিসাইলটাকে ডেভেলপ করেছে বা তৈরি করেছে বলতে পারে। আর আচ্ছা, ডিআরডিও সম্বন্ধে কিছু জানা যাক। ডিআরডিওর ফাউন্ডেশন হয়েছিল 1958 সালে। ডিআরডিওর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু ডিআরডিও ভবন, যেটা রয়েছে নিউ দিল্লিতে। আর এর চিফ অফ ডিআরডিও এখন কে আছে? সতীশ রেড্ডি। বুঝে গেল? এইগুলো তোমরা নোট ডাউন অবশ্যই করে রাখতে পারো। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। 12th ব্রিক্স সামিট আমরা সামিট তোমরা বিভিন্ন ক্যাটাগরি করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেডি করতে পারো। সামিটগুলোকে আলাদা করে, কারেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে, বা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স রয়েছে, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যাটাগরি করে তৈরি করে নিতে পারো। তো 12th যে ব্রিক্স সামিট শিডিউল হয়েছে কোথায়, কোন কান্ট্রি সেটাকে হোস্ট করবে বা চেয়ারম্যান পদটাকে করবে, চেয়ারম্যানশিপ করবে কোন কান্ট্রি? ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা নাকি রাশিয়া নাকি ব্রাজিল? এর মধ্যে কোন কান্ট্রি এটাকে হোস্ট করবে? আনসারটা হচ্ছে রাশিয়া। তাহলে রাশিয়া কিন্তু ভায়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিক্স সামিটটাকে আয়োজন করবে। কত তারিখে হবে সেটা শিডিউল হয়েছে 17 নভেম্বর 2020 হতে চলেছে আগামী মাসে। সামিটটা কিন্তু রাশিয়ার চেয়ারম্যানশিপে হচ্ছে। আর ব্রিক্সের যে 5টা যে কান্ট্রিগুলো রয়েছে সেটা তার নাম দেখেই কিন্তু বুঝতে পারবে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না আর এস ফর সাউথ আফ্রিকা। সেটা এখানে এলাবোরেট করা আছে। ব্রিক্স যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু ইন্ডিয়া তার মেম্বার ছিল না। ফাউন্ডেশন যে মেম্বারগুলো ছিল সেগুলো কিন্তু ছিল অনলি চায়না, ব্রাজিল অ্যান্ড রাশিয়া। সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া কিন্তু এরা পরে ইনক্লুড হয়েছে এই ব্রিক্স যে গ্রুপের মধ্যে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোভিড-19 অ্যাওয়ারনেস ক্যাম্পেন লঞ্চড বাই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার অ্যাহেড অফ ফেস্টিভ সিজন? আমাদের যে ফেস্টিভ সিজন মানে অনেক ক্রাউড একসাথে জড়ো হবে, বিভিন্ন ধরনের কোভিড-19 স্প্রেডিংয়ের চান্সেসটাও অনেক বেশি হবে। তার আগে ভাগে তিনি একটা প্রোগ্রাম বা ক্যাম্পেন লঞ্চ করেছে আমাদের পিএম মোদি
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাকচুয়ালি বলতে পারা যায়। সেটা তার নাম কী দেওয়া রাখা হয়েছে, তো এটা অপশানগুলো রয়েছে তোমাদের সামনে, দেখে তোমরা কমেন্ট করতে পারো আনসারটা। আনসারটা হচ্ছে জন আন্দোলন। তাহলে পিএম মোদি রিসেন্টলি জন আন্দোলন নামে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে লঞ্চ করেছেন ফর কোভিড-19 অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মানে যাতে কোভিড-19টাকে স্প্রেডটাকে রোধ করা যায়। আগামী যে ফেস্টিভ সিজনগুলো উইন্টার পড়তে চলেছে, তার মানে বিভিন্ন ধরনের ফেস্টিভ সিজন আমাদের আসতে চলেছে। রিসেন্টলি আমাদের দুর্গাপূজা, কালী পূজা, নবরাত্রি, এই সমস্ত বিভিন্ন ফেস্টিভ সিজনে মানুষের অনেক জড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর সেখান থেকে কোভিড-19 যে প্যান্ডেমিকটা আরও স্প্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তিনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করেছেন, যার নাম দিয়েছেন জন আন্দোলন। প্রধানমন্ত্রী পিপলকে করেছেন, বলেছেন বা রিকোয়েস্ট করেছেন মাস্ক পরার জন্য, হ্যান্ড ওয়াশ করার জন্য, ঠিকঠাক সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করার জন্য, যার নাম দিয়ে তিনি বলেছেন দো গাছ কি দূরি, মানে নিজেদের মধ্যে যে একটা সোশ্যাল ডিস্ট্যান্সিংটাকে প্রমোট করার জন্য তিনি এই দো গাছ দূরি এই ওয়ার্ডটাকে ব্যবহার করেছেন। বোঝা গেল? তাহলে বেসিক্যালি এটা একটা জন আন্দোলন, বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যার নাম হয়েছে জন আন্দোলন। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে অবজার্ভ করা হয়? ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ডেজগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে পালন করা হয়? 10 অক্টোবর, 20 অক্টোবর, 25 অক্টোবর নাকি 31 অক্টোবর? আনসারটা কি? এটা হচ্ছে 10 অক্টোবর। 10 অক্টোবর প্রতি বছর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালন করা হয়। সেটা পালন করে কে, কার দ্বারা, মানে অবজার্ভ করা হয় হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ, যেটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে এরা পালন করে। এটা প্রথম অবজার্ভ হয়েছিল 10 অক্টোবর 1992 সাল থেকে প্রথম অবজার্ভ হয়েছিল। আর এবছরে 2020 সালের যে থিম ছিল, 2020 সালের এর থিম ছিল হচ্ছে কি মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার ইনভেস্টমেন্ট, গ্রেটার অ্যাক্সেস। এটা ছিল কিন্তু বছরে 2020 সালের থিম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2020 সালের থিমটাও কিন্তু তোমরা মনে রাখবে। বিভিন্ন যে ডেগুলো পালন করা হয় তার সাথে সাথে তার থিমগুলো কিন্তু ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। হুইচ ইন্ডিয়ান ব্যাঙ্ক রিসেন্টলি শাট ডাউন ইটস অপারেশন ইন শ্রীলঙ্কা? তার মানে শ্রীলঙ্কা থেকে নিম্নলিখিত কোন ভারতীয় ব্যাঙ্ক তাদের বিজনেসটাকে গুটিয়ে নিয়েছে বা সেখান থেকে তার অপারেশনটাকে তুলে নিয়েছে? ICICI ব্যাঙ্ক নাকি IDBI ব্যাঙ্ক নাকি SBI নাকি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক? সবকটাই আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক। তো শ্রীলঙ্কা থেকে কোন ব্যাঙ্ক তার বিজনেসটা গুটিয়ে নিয়েছে? আনসার হচ্ছে ICICI ব্যাঙ্ক। ICICI Bank has shut down its operation in Sri Lanka after getting approval from the Sri Lankan Monetary Authority, মানে তাদের লাইসেন্সটাকে তুলে নিয়েছে। তাদের রিকোয়েস্ট, ICICI ব্যাঙ্ক শ্রীলঙ্কান মনিটারি অথরিটিকে রিকোয়েস্ট করেছিল তাদের লাইসেন্সটাকে তুলে নেওয়ার জন্য, আর তারা সেখান থেকে তাদের প্রফিট হচ্ছিল না, সেই জন্য তারা সেই ব্যাঙ্কটাকে ওখান থেকে তাদের বিজনেসটাকে ওখান থেকে গুটিয়ে নিয়েছে। ICICI ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই, মহারাষ্ট্র। তার এমডি অ্যান্ড সিইও দুজনেই কে আছে? সন্দীপ বক্সি রয়েছেন তাদের এমডি অ্যান্ড সিইও। আর ICICI ব্যাঙ্কের ট্যাগলাইন হাম হে না খেয়াল আপকা, এই ট্যাগলাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি সেট আ গোল টু অ্যাচিভ জিরো কার্বন এমিশন বাই 2050? 2050 সালের মধ্যে কোন কান্ট্রি ঘোষণা করেছে তারা তাদের দেশকে জিরো কার্বন এমিশনে পরিণত করবে? অপশন সাউথ আফ্রিকা, আইসল্যান্ড, জাপান নাকি ফিনল্যান্ড? প্রত্যেকটাই বিভিন্ন দিক থেকে ইম্পর্টেন্ট কান্ট্রি। আনসারটা হচ্ছে জাপান। রিসেন্টলি জাপানের প্রাইম মিনিস্টার এই গোলটাকে ঘোষণা করেছে। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার কিন্তু ইয়োশিহিদে সুগা, এই বর্তমান প্রাইম মিনিস্টার। এই স্ট্যাটিকগুলো তোমরা কিন্তু জেনে রাখবে। তাহলে জাপানিজ প্রাইম মিনিস্টার ইয়োশিহিদে সুগা রিসেন্টলি এই গোলটাকে তিনি অ্যানাউন্স করেছেন যে তাদের 2050 সালের মধ্যে তাদের দেশ থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে না। তো এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ গ্লোবাল ওয়ার্মিংটাকে রোখার জন্য। প্রত্যেকটা দেশের উচিত এরকম একটা ইনিশিয়েটিভ তৈরি করার। জাপানের ক্যাপিটালও রয়েছে টোকিও, আর জাপানের কারেন্সি রয়েছে জাপানিজ ইয়েন, আর জাপানের প্রাইম মিনিস্টার আগে আমরা
বললাম ইয়োশিহিদে সুগা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আজকে লাস্ট কোশ্চেন, হু রিসেন্টলি লঞ্চড ইটস ওন অটোবায়োগ্রাফি পোর্ট্রেট অফ পাওয়ার। খুব ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট নিউজেও বারবার আসে, তো এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট। তাহলে পোর্ট্রেট অফ পাওয়ার এটা একটা অটোবায়োগ্রাফি, কোন বিখ্যাত ব্যক্তির অটোবায়োগ্রাফি এটা? শশী থারুর, রবিশঙ্কর প্রসাদ, এন.কে. সিং, ডক্টর হর্ষবর্ধন। আনসারটা হচ্ছে এন.কে. সিং। এন.কে. সিং ছিলেন একজন ভেটারান ইকোনমিক্স অ্যান্ড ব্যুরোক্র্যাট। তিনি একজন রিটায়ার্ড আইএএস অফিসার ছিলেন অ্যান্ড তিনি কিন্তু রিসেন্টলি সার্ভিং করছেন চেয়ারম্যান হিসাবে 15th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান। তিনি কিন্তু এখনও রয়েছেন, বর্তমানে এই পদে রয়েছেন। তিনি এই বইটা পাবলিশ করেছেন। বইটার টাইটেল হচ্ছে পোর্ট্রেট অফ পাওয়ার, হাফ আ সেঞ্চুরি অফ বিইং অ্যাট রিং সাইড। তিনি কিন্তু আমাদের বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন পলিসির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর বইটা পাবলিশ করছে কোন কোম্পানি? রূপা পাবলিকেশন ইন্ডিয়া। বোঝা গেছে? সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।